যারা কিনা কম দামে একটি অ্যান্ড্রয়েড ডিভাইস কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের কাজে লাগবে। আবার এভাবেও বলতে পারি আপনার জীবনের প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইসটি কিনতে চাইলে এই ভিডিওটি আপনার কাজে লাগার কথা। কারণ আজকের ভিডিওতে আমরা মোট 5টি ডিভাইস নিয়ে কথা বলবো যেগুলো কিনা 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্টে পাওয়া যাবে। 10 থেকে 12 না, 10,000 টাকা অ্যারাউন্ড ধরলে আমরা এদিকে 8-9 হাজার টাকা, অন্যদিকে 12,000 পর্যন্ত যেতে পারি। এই প্রাইস পয়েন্টে মোট 5টি ডিভাইস নিয়ে কথা বলবো। এরকম প্রাইস পয়েন্টেই অনেকের প্রথম স্মার্টফোনের যাত্রা শুরু হয়। কেউ আবার সেকেন্ডারি ডিভাইস কিনেন, কেউ আবার রয়েছেন সিনিয়র সিটিজেন, তারাও কিনে নেন অথবা অনেকে গিফট করেন। তো এই বাজেটে আনঅফিসিয়াল ডিভাইস একটু কম পাওয়া যায়, অফিসিয়াল ফোনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বরং আমাদের বাজেট যদি একদম কম হয়ে থাকে, ধরুন আমাদের বাজেট রয়েছে জাস্ট 8,500 থেকে 9,000 টাকার কাছাকাছি কোনো রকমে, তো সেরকম প্রাইস পয়েন্টে অর্থাৎ 8,990 টাকাতে আপনি পেয়ে যান কিন্তু এই ডিভাইসটা, আইটেলের ডিভাইস আইটেল A90। হ্যাঁ, এই ফোনটা নিয়ে অনেক বেশি হাক ঢাক মার্কেটে নেই, তেমন কোনো রিভিউ পাননি। বড় বড় চ্যানেল বা ছোটো চ্যানেল থেকেও বোধহয় তেমন কোনো রিভিউ আসেনি এই ফোনটার। একটু চুপিসারেই মার্কেটে নাড়া দিচ্ছেন উনি, কিন্তু প্রাইসিংটা ভালো করেছে। 464GB ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন 8,990 টাকাতে। যে ফোনটার ডিজাইন তো মোটামুটি বেশ ভালোই সুন্দর, পাতলা ফোন, রিয়ার প্যানেলটা ফ্রস্টেড লাগে, দেখতে বেশ ভালোই। সামনের দিকটাতে আমরা দেখতে পাই একটা IPS LCD প্যানেল রয়েছে যেখানে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। জাস্ট এই ডিসপ্লের এই ব্যাপারটা ভালো না লাগতে পারে, অর্থাৎ এই যে ইউ শেপ নচ, এরকম প্রাইস পয়েন্টে ব্যাপারটা খুবই কমন। তবে পাঁচেল থাকলে তো আরও বেশি ভালো লেগেছে। তো আমাদের 90 হার্টজ পর্যন্ত এটা পুশ করতে পারে, সো ওই দিক থেকে আপনি কিছুটা বাড়তি পাচ্ছেন আর কি। আর এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো, ইনডোর আউটডোরে এটা কিন্তু চালানোর উপযোগী, ডিরেক্ট সানলাইটেও এটা চালানো যাচ্ছে। এবং আমি অনলাইন তথ্য অনুযায়ী দেখলাম এটাতে 1500 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, যদিও আমি মেপে দেখতে পারিনি, বাট 1500 নিটস এরকম প্রাইস পয়েন্টের ফোনে আমি জানি না আসলে আছে কিনা। তবে এই ফোনটা সত্যি বেশ ভালোভাবে ব্যবহারের উপযোগী, ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল। অন্যদিকে ক্যামেরা হিসেবে রিয়ারে 2টা শুটার রয়েছে, যদিও বা মেইন শুটারটাই ওটাই কাজের, 13 মেগাপিক্সেল রয়েছে এখানে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিক্সেলের। এখানে রেজাল্ট একেবারে অ্যাজ ইউজুয়াল এই প্রাইস পয়েন্টের আর 5টা স্মার্টফোনের মতো আমি বলবো। প্রপার লাইটিং কন্ডিশনে আপনি ইউজেবল ছবি বের করতে পারবেন, কিন্তু লো লাইটে ভালো ছবি পাবেন না এর থেকে, এটুকু শিওর থাকতে পারেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 হলে আমাদের জন্য আরও ভালো হতো, এইটাও প্রপার লাইটিং কন্ডিশনে ইউজেবল আউটপুট দেয়। এছাড়া ভিডিও কলিংয়ের জন্য মোটামুটি ওকে আছে। অ্যান্ড্রয়েড 14-এ রান করছে এই ডিভাইসটা, আর এতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC T7100। T7100 মূলত একটা এন্ট্রি লেভেলের চিপ, রিসেন্ট টাইমের চিপ এটা যদিও বা। তো আগের ইউনি SoC গুলোর চাইতে এটা লেটেস্ট আপনি বলতে পারছেন, সো এই জায়গায় একটু লেটেস্ট থাকবেন। তবে আমার তো মনে হয় আরও বেশি লেটেস্ট থাকা যেত যদি কিনা এখানে অ্যান্ড্রয়েড 15 নিয়ে আসতো। আর এতে আপডেট আদৌ আসবে কিনা সে ব্যাপারটাও কিন্তু শিওর না এখনও। তবে বেশ লাইট ফোন, আপনি যখন এটা ব্যবহার করতে যাবেন সবকিছুই মোটামুটি লাইটার লাগবে আপনার কাছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট বলা যায় এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী, খুব বেশি ফাস্ট রান না, আবার একদম স্লো না, বা ল্যাগ করতেও দেখিনি। অনেক সময় এই কম দামি ফোনগুলোতে একটু প্রেশার দিলে রিবুট নেয়, এই জাতীয় প্রবলেম কিন্তু এটাতে আমরা দেখিনি আসলে। এইটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস তাতে পারফরমেন্স নিয়ে আপনি অসন্তুষ্ট হবেন না আসলে। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 15 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইসটি। তো এই কম্বোকেও খারাপ বলা যায় না, একদিন প্লাস টাইম এটা ইজিলি ব্যবহার করা যায়। কিন্তু বাজেট 8,500 প্লাস এমন হয়ে থাকলে অবশ্যই এই ডিভাইসটা আপনি দেখতে পারেন। একেবারে পুরাতন মডেলের ফোন নেওয়ার চাইতে বরং রিসেন্ট টাইমের ফোন নেওয়াটা কিছুটা যুক্তিসঙ্গত। এরপর আপনি চাইলে 9,000 টাকা আর একটা ফোনকে চয়েস করতে পারেন, সিম্ফনি Z72। এটা 9,000 টাকায় পাওয়া যায়। আর এই স্মার্টফোনেও আমরা দেখতে পাই কিন্তু একটা IPS LCD প্যানেল রয়েছে, যদিও এটা ইনসেলের একটা IPS LCD প্যানেল, HD+ রেজলিউশনের। বাই দ্য ওয়ে আগের প্যানেলটাও কিন্তু HD+ রেজলিউশনের ছিল। এই প্রাইস পয়েন্ট এটা খুব স্বাভাবিক। তবে যদি কিনা আমরা একটু কম্পেয়ার করে বলি, সিম্ফনির ওই প্যানেলের তুলনায় বরং আইটেলের যে ফোনটা রয়েছে এইটার ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন বেশি ভালো। যাই হোক, সিম্ফনি ফোনটা আবার একটা জায়গায় এগিয়ে আছে, অ্যান্ড্রয়েড 15-এ রান করছে, যদিও বা প্রসেসরটা আবার খুব বেশি দারুণ না। এটা আবার 6 সিরিজের প্রসেসর রয়েছে, ইউনি SoC T606। সুতরাং আপনি লেটেস্ট SoC এবং আরেকটু পাওয়ারফুল কিছু পেয়ে যাচ্ছেন, কিন্তু অন্যদিকে ওই আইটেলের ফোনটাতে 10 টাকা কমে। তবে অপারেটিং সিস্টেমে লেটেস্ট থাকার কারণে সিম্ফনিটা আবার ওই জায়গায় এগিয়ে থাকছে। ক্যামেরা রয়েছে 52 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সাথে 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। এইটার ক্যামেরা আইটেলের ক্যামেরাটার সাথে হেড টু হেড কম্পারিজন দেবে, তবে বরং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আইটেলের থেকে কিছুটা এগিয়ে থাকে। অন্যদিকে 5000 mAh এর ব্যাটারি বা 10 ওয়াটের চার্জিং সিস্টেম, এইখানে আবার একটু কমতি হয়ে গেছে। এখন এই দুইটা ফোন হাড্ডাহাড্ডি লড়াই করছে, বাট কয়েকটা জায়গায় আইটেলের ফোনটা বরং একটু এগিয়ে থাকে। যদি আপনার লেটেস্ট অ্যান্ড্রয়েডের ব্যাপার আসে তাহলে আপনি সিম্ফনিটা দেখুন, আর যদি অন্য বিষয়গুলো দেখতে চান তাহলে বোধহয় আইটেলটা দেখাটা যুক্তিসঙ্গত হবে। বাজেট কিন্তু এবারে আমাদের আরও কিছুটা বেড়ে গেছে, মোটামুটি 11,000-এর কাতারে আমরা বাজেট করে ফেলছি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি কিন্তু স্পার্ক Go 2
এইটার বেস ভ্যারিয়েন্ট 11,000 টাকায় পাওয়া যায়, তবে এটার আবার দুটো ভ্যারিয়েন্ট হয়ে থাকে। যদিও বা দুঃখজনক হলেও সত্য, এর যে বেস ভ্যারিয়েন্ট ওইটা আবার 3 GB র্যামের, এটা আসলে হয় না। আপনারা বরং ট্রাই করবেন এর হাইয়েস্ট ভ্যারিয়েন্টটা নেওয়ার জন্য। এনিওয়ে, এই ফোনটাতে IPS LCD প্যানেল রয়েছে, যেখানে 120 Hz হাই রিফ্রেশ রেট দেয়। আগের দুটোর তুলনায় এখানে রিফ্রেশ রেট বেশি দেখবেন। আর এই ফোনটাতেও কিন্তু IPS LCD প্যানেল রয়েছে, সেই সাথে পাঁচসোল কাটার থাকাতে ডিসপ্লেটা দেখতে আরও বেশি জোস লাগে এবং ডিসপ্লের কালার রিপ্রেশনও যথেষ্ট ভালো। আগের দুটো ফোন থেকে এটা ডিসপ্লে সেকশনে এগিয়ে আছে। Android 15 কিন্তু এই ফোনটাও রান করছে, তার মানে এখানে লেটেস্ট কিছু দেখছেন। আর প্রসেসর হিসেবে রয়েছে ইউনি SoC 7250 রয়েছে। তো আগের দুইটা ফোনের চাইতেই বরং এটার প্রসেসর সেকশনও কিছুটা এগিয়ে থাকবে। তবে এই ধরনের ফোন থেকে খুব আহামরি এক্সপেকটেশনও রাখা যায় না। আপনি ডে টু ডে লাইফের কাজগুলো সামলাতে পারবেন, সেগুলো ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে। খুব একটা গেমিং করা যায় না, ওই টুকটাক আপনি 2D টাইপের গেমটা প্লে করতে পারবেন, এই আর কি। 13 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, অন্যদিকে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে আর কি। ক্যামেরা আগের প্রত্যেকটা ফোন থেকে বেশ কিছুটা এগিয়ে আছে এটা। তবে আরও একটা জায়গায় এগিয়ে থাকে, আর তা হলো ডুয়াল স্পিকার। এটাতে কিন্তু দুইটা স্পিকার রয়েছে, যদিও সাউন্ড একটু থিনারের দিকে, তবে আপনি ডুয়াল স্পিকার এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাচ্ছেন আর কি। তবে দুঃখজনক হলেও সত্য, এর বক্সে রয়েছে 10 ওয়াটের চার্জার। এটা কোনো কথা? এই জায়গায় কমতে দিয়ে ফেলছে। অল রাইট, এরপরে বাজেট আরও কিছুটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন কিন্তু ZTE Nubia V70 ডিজাইন। যেটি এখন আর বলা যাবে না, বলা যায় Nubia V70 ডিজাইন। এই ফোনটা 12,000 টাকাতে এসছে, যেখানে IPS LCD প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, HD+ রেজলিউশন আছে। তো ডিসপ্লে ওয়াইজ এটাকে কম্পেয়ার করতে পারেন Spark Go 2 এর সাথে, বাট Android 14 এ রান করছে, এইখানে আবার একটু কমতি থেকে গেল। অন্যদিকে ইউনি SoC T606 রয়েছে, যেটা কিন্তু অবশ্যই পিছিয়ে পড়বে আবার Spark Go 2 থেকে। এই যে পারফরমেন্স সেকশনটা এসে ওইটার থেকে পিছিয়ে পড়ে। 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 2 মেগাপিক্সেলের আরেকটা শুটার আছে, আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যদিও বা এই ফোনটার ক্যামেরা আবার ভালো। এখন পর্যন্ত যে কটা ফোন নিয়ে কথা বললাম, প্রত্যেকটা চাইতে এইটার ক্যামেরা আবার এগিয়ে থাকে। এইটাকে একটু ক্যামেরা সেন্ট্রিক বলা যায় এদের মধ্যে আর কি। ওইভাবে নিয়েন না আবার, যেটা ক্যামেরার জন্য এই বাজেটের সেরা, এরকম ব্যাপার না, মানে ওগুলোর চাইতে একটু বেটার। 5000 mAh এর ব্যাটারি, 22.5 ওয়াটের চার্জিং সিস্টেম, এইখানে সবাইকে বিট করে ফেলছে একদমই। তো আপনার যদি মনে হয় যে আমার একটা ফোন দরকার, যেটা দ্রুত চার্জ করতে হবে, অন্যদিকে ক্যামেরাটা ভালো হতে হবে এবং ডিসেন্ট পারফরমেন্স মোটামুটি হলে চলবে, তাহলে এটা কিন্তু অন্যদের থেকে কিছুটা এগিয়ে থাকছে। তবে 12,000 টাকাতেই আরও একটা ডিভাইস রয়েছে, এবারেও আইটেল চলে আসছে, আর সেটা হলো আইটেল CT100। এটা 12K-তে আপনারা পেয়ে যাবেন, যেখানেও আমরা IPS LCD প্যানেল দেখছি, HD+ রেজলিউশনের অ্যান্ড 90 Hz হাই রিফ্রেশ রেট দিচ্ছে। রিফ্রেশ রেটে ওই যে আগের যে দুইটা ফোন নিয়ে কথা বললাম, এদের থেকে একটু পিছিয়ে পড়বে কিন্তু। Android 14 এ রান করছে এটাও। আইটেলের সমস্যাটা কি বুঝলাম না, Android 15 দিয়ে দিলেই হয়ে যেত। ইউনি SoC T7250 রয়েছে, যে প্রসেসরটাই কিন্তু আমরা একটু আগে দেখলাম Spark-এ রয়েছে। তবে এই ফোনটার একটা ভালো জায়গা আছে, UFS 2.2 হলে গিয়ে স্টোরেজ টাইপ, এইখানে কিন্তু এগিয়ে থাকবে সে, মানে ওই যে রিড রাইট স্পিডের বেলায়। অন্যদিকে 13 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ক্যামেরাটা আপনি সিমিলারিটিস পাবেন Spark Go 2 এর সাথে আর কি, তবে এটাকে যদি কম্পেয়ার করেন ZTE এর সাথে, তাহলে এটাও একটু পিছিয়ে পড়বে। 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম, এই কম্বো আবার ভালো, যেটা আবার এগিয়ে থাকে কিন্তু Spark Go 2 থেকে। এখন Spark Go 2 আপনার যদি 12,000 টাকাই হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি একটু ভেবে দেখতে পারেন Spark Go 2 নেবেন নাকি CT100 নেবেন। কিছু কারণে CT100 এখানে একটু এগিয়ে যায় আর কি, যেমন স্টোরেজ টাইপ, চার্জার, এই সমস্ত বিষয় নিয়ে। আপনাদের কাছে এই 5টি ডিভাইসের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং কারা অলরেডি এখান থেকে যে কোনো একটি ডিভাইস ব্যবহার করছেন, আপনার ডিভাইসের অবস্থা কি সেটা কিন্তু একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। সেক্ষেত্রে যিনি কিনা ফোন কিনবে এই ভিডিও দেখে তার একটু ডিসিশন মেক করতে সুবিধা হবে, ওই ফোনের সম্বন্ধে আরও ইন ডিটেলে জানতে পারবে, আপনার ইউজার এক্সপিরিয়েন্সে জানতে পারবে। আর আমাদের ফুল রিভিউগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই ফোনগুলোর সম্বন্ধে একদম ইন ডিটেলে। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।